আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা সমাস। অনেকেই সবচেয়ে বেশি ভয় পাও এই সমাসটা নিয়ে, যে ভাই কি করব, সমাসটা কিছু বুঝি না, সমাসটা কিছু পারি না, পারলেও আবার যখন কোশ্চেন সলভ করতে যাই তখন এলোমেলো হয়ে যায়, রাইট? এই জন্য আমি আজকে তোমাদের এই পুরো সম্পূর্ণ সমাস টপিকটা শেষ করবো আজকে ভিডিওতে, ঠিক আছে? আমরা চেষ্টা করব সমাসের পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম সমাসের ভিতরে যে তথ্যগুলো আছে সেগুলো প্রকাশ করার। তবে হ্যাঁ, কঠিন করে নয়, একদম সহজ করে। সাথে থাকো শেষ পর্যন্ত। আজকে সমাসটা আমরা শিখব। সমাসটা হলো আমরা প্রথমে যেভাবে জানি যে প্রত্যেকটা সমাসে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে যে সমস্ত পদ, গুরুত্বপূর্ণ যে দুটো, একটা সমস্ত পদ আর একটা হচ্ছে ব্যাস বাক্য। আমরা সমস্ত পদে যেমন আমরা দেখি, আমরা কিছু উদাহরণ দিই সমাসের আগে। উদাহরণগুলো কি? যেমন সচরাচর সবাই জানো তোমরা যে পিতা মাতা। সমাসটা বিভিন্ন পরীক্ষাতে সবসময় কোশ্চেন আসে উদাহরণটা দিয়ে, আর আমরা অনেকেই পড়ছি ব্যাস বাক্য দিয়ে। কিভাবে? যেমন মাথায় টুপি আছে যার, যার আছে শব্দের শেষে, তারপরে এটা বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে যে চৌরাস্তা, তিন রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, রাইট? তারপর এরকমভাবে আমরা পড়াশোনা করছি। তেপান্তর, তিন প্রান্তের সমাহার, শেষে সমাহার আছে, শেষে যার আছে, মাঝখানে যে আছে। এগুলো থাকার কারণে আমরা সমাস নির্ণয় করতেছি যে হ্যাঁ এটাই সমাস, এটাই সমাস। না, এভাবে পড়া যাবে না। সমাসটা পড়তে হবে কীভাবে? আগে তুমি উদাহরণটা দেখতে হবে, উদাহরণটা দেখে তারপর তুমি সমাসটা নির্ণয় করবা। ক্লিয়ার? আমরা উদাহরণটা দেখব, উদাহরণটা দেখি, উদাহরণটা দিয়ে আমরা প্রাধান্য দিয়ে সমাস শিখব। প্রাধান্য দিয়ে আমরা যেরকম দুজন মানুষ থাকে, আমরা কাকে বেশি প্রাধান্য দেব, আমি তাকে বেশি প্রাধান্য দেব না আমি আমাকে বেশি প্রাধান্য দেব, এরকম প্রাধান্য দিয়ে আমরা সমাসটা শিখব। তবে হ্যাঁ, অবশ্যই উদাহরণটা দেখে আগে শিখব। উদাহরণ দেখা মাত্র যেন বলতে পারি যে এটা এই সমাস। এই সমাস বলার পরে তারপরে যেন আমরা ব্যাস বাক্য করি, এর আগে না। ক্লিয়ার? ওকে, আমরা এখানে দেখছি পিতামাতা। পিতামাতা কোন সমাস একটু পরে বলছি, তার আগে তোমরা একটু নিজে চিন্তা করো যে কোন সমাস হতে পারে। মাথায় টুপি, মাথায় টুপি, চৌরাস্তা, নীল পদ্ম, নীল পদ্ম, তারপরে হলো ছাত্রাবাস, তারপরে হচ্ছে যে উপকূল। ওকে, আমরা সবাই জানি, একদম ছোটবেলা থেকে সমাসটা পড়ছিলাম, দেখছিলাম সমাস মূলত 6 প্রকার। এটা নিয়ে তো কারো ডাউট নেই, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। সমাস মূলত 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ভাব। ওকে, আমরা সমাসের প্রকারটা শিখবো। আমি আগেই বলছি, এখনও বলছি, যারা আমার সন্ধি ক্লাসটা করেছো তোমরা দেখছো হয়তোবা, আমি কখনো আগে সংজ্ঞা দেই না, আগে উদাহরণটা দেই। উদাহরণটা দিয়ে সংজ্ঞায়িত করা হয়, বুঝতে পেরেছ? আগে উদাহরণটা দেখবো। আমরা কি এমন করব যে বাইক চালানো শিখবো? আমরা কি কোনো পত্রিকা দেখি অথবা কোনো বই পড়ে পড়ে কি বাইক চালানো শিখবো, কোনো সাইকেল চালানো শিখবো? না, নিজেই বারবার বাইকটা ধরবো, পড়ে যাব, আবার উঠবো, আবার পড়বো, ধরতে ধরতে শিখে যাব আমরা। ঠিক সেম আমরা এভাবে করে এখন দেখবো সমাসটা, উদাহরণটা দেখে তারপর সমাস নির্ণয় করবো আমরা। ওকে, তাহলে দেখি আমরা পিতামাতা। আচ্ছা দেখো, প্রত্যেকটা সমাসের দুইটা পদ থাকে, একটা পূর্বপদ, একটা পরপদ। পিতা হয়েছে পূর্ব, মাথা হয়েছে পর। মাথা হয়েছে পূর্ব, টুপি হয়েছে পর। চৌ হয়েছে পূর্ব, রাস্তা হয়েছে পর। নীল হয়েছে পূর্ব, পদ্ম হয়েছে পর। ছাত্র হয়েছে পূর্ব, আবাস হয়েছে পর। উপ হয়েছে পূর্ব, কুল হয়েছে পর। প্রত্যেকটা সমাসে দুইটা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। একটা পূর্বপদ, একটা পরপদ। পূর্বপদ, পরপদ। তার মানে দুইটা পদ আছে কি নাই? আছে। দেখো, পিতা মাতা, পূর্ব পদ। প্রত্যেক সমাসে দুইটা পদ থাকে, একটা পূর্বপদ, একটা পরপদ। আচ্ছা দেখো, পিতা মাতা, এখানে দুইটা পদ আছে এবং দুইটা পদ। আচ্ছা তুমি তোমার পরিবারে পিতা মাতাকে প্রাধান্য দাও নাকি শুধু একজনকে প্রাধান্য দাও? দুইজনকে প্রাধান্য দিচ্ছ, রাইট? তাহলে উভয় পদ। পদ কটা এখানে? পূর্বপদ, পরপদ।
পূর্বপদ পরপদ উভয় পদের যদি প্রাধান্য হয়, পূর্বপদ পরপদ উভয় পদের যদি প্রাধান্য হয়, তাহলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। তার মানে কি লিখবো আমরা? উভয় পদের প্রাধান্য। কোন পদের প্রাধান্য? উভয় পদের প্রাধান্য, সেটা হবে দ্বন্দ্ব। সেটা কি হয়ে যাবে? দ্বন্দ্ব। তাহলে উভয় পদের প্রাধান্য যেটা দ্বন্দ্ব সমাস হবে সেটা, উভয় পদের প্রাধান্য যেটা দ্বন্দ্ব সমাস হবে সেইটা। ওকে, আবার বলছি, উভয় পদের প্রাধান্য দ্বন্দ্ব সমাস হবে সেটা। ওকে, পিতা প্রাধান্য পাইছে, মায়েরও প্রাধান্য পাইছে, উভয় পদ। আচ্ছা, হাট বাজার যদি বলি, হাট যেটা বাজার সেটা। তুই কই যাস? আমি হাটে যাই। তুই কই যাস? আমি বাজারে যাই। তাহলে হাট যেটা বাজার সেটা, মানে বাজারে যাই হাটে যাই, দুইটার উপরে কিন্তু প্রাধান্য পেয়েছে, রাইট? তো উভয় পদের প্রাধান্য পাইছে, পূর্বপদ পরপদ, হাট বাজার পূর্বপদ পরপদ উভয় পদের প্রাধান্য পাইছে কি পায় নাই? পাইছে। এটার নাম কি? দ্বন্দ্ব সমাস। ওকে, মাথায় টুপি, মাথায় টুপি। আচ্ছা বলো তো, মাথায় টুপি, তুমি আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া মাথায় টুপি, মাথায় টুপি। আমি বলছি কার মাথায় টুপি? তো তুমি আমাকে জিজ্ঞেস করছো কার মাথায় টুপি। আমি এই কার মাথার উপর যখন বললাম, তখন আমারও মাথায় হাত দিলাম আমি, তুমি তোমার মাথায় হাত দিয়েছো, দিয়ে বলতো আচ্ছা মাথায় টুপি তো আমারও নাই তোমারও নাই, তার মাথায় টুপি কারও নাই, আমারও নাই তোমারও নাই, তাহলে পূর্বপদ পরপদ কোন পদের প্রাধান্য পাই নাই, আমার কেসও নাই তোমার কেসও নাই, তা আছে কার কেসে? তৃতীয় পদে। তাহলে আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন তারা, রাইট? এটা তো জানো। আর থার্ড পার্সন যারা বহুব্রীহি তারা, আমি তুমি ছাড়া বাকি আছে যারা বহুব্রীহি তারা। তো কীভাবে দেখি তো? মাথায় টুপি, মাথায় টুপি, এটা পূর্বপদ পূর্বপদ পরপদ, কোন পদের প্রাধান্য নয়। তাহলে প্রাধান্য পাইছে কোন পদের? তৃতীয় পদের প্রাধান্য। কোন পদের বলো তো? তৃতীয় পদের প্রাধান্য পাইছে, তৃতীয় পদের প্রাধান্য, তার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। যদি তৃতীয় পদের প্রাধান্য পায় তাহলে সেটা হয়ে যায় বহুব্রীহি। পূর্বপদ পরপদ কোন পদের প্রাধান্য পাবে না, কিন্তু তৃতীয় পদের প্রাধান্য পাবে, তার নাম হলো বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি। আচ্ছা, চৌরাস্তা, 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 চৌরাস্তা। আচ্ছা বলো তো, চৌ হয়েছে পূর্বপদ, রাস্তা হয়েছে পরপদ, তো প্রাধান্য পাইছে কিসের উপর? চৌয়ের উপর নাকি রাস্তার উপর? রাস্তার উপর প্রাধান্য পাইছে। কিভাবে? আমি যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে হাঁটা দেখলাম যে 1 2 3 4, চারটা, তার মানে রাস্তার উপর প্রাধান্য পেয়েছে, কারণ রাস্তাটা আগে আসছে। যদি রাস্তাই না থাকতো, যদি আমি শুধু 4 4 4 বলে, তাহলে কি হতো? হতো না। তাহলে রাস্তার উপর প্রাধান্য পেয়েছে, রাস্তা দিয়ে হাঁটছি, এরপর আমি দেখলাম যে ও আচ্ছা 1টা 2টা 3টা 4টা 4টা, এবার আমি বলবো 4। তাহলে পরপদের প্রাধান্য, কোন পদের প্রাধান্য? পরপদ। পরপদটা কি? রাস্তা, রাস্তা হচ্ছে পরপদ, রাইট? পরপদের প্রাধান্য, কোন পদের? পরপদের প্রাধান্য প্লাস চৌ মানে 4, এই 4টা কি বলতো? 4টা কি? সংখ্যা। পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি সংখ্যা হবে। কি হবে? সংখ্যা। প্রথমটি কি হবে? সংখ্যা। পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি সংখ্যা হয়েছে, তার নাম হলো দ্বিগু সমাস, রাইট? তার নাম কি বলতো? কি? দ্বিগু সমাস। পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি সংখ্যা, তার নাম হলো দ্বিগু। পরপদের প্রাধান্য হচ্ছে রাস্তা, প্রথমটি সংখ্যা হচ্ছে 4, তার মানে তার নাম হলো দ্বিগু। আমি কিন্তু ব্যাস বাক্য পড়াচ্ছি না, কিন্তু আমি সমস্ত পদটার উদাহরণ দেখাচ্ছি। এরপর আমি দেখাবো যে দ্বিগু সমাসের শেষে যা সমাহার হয়, মাথায় টুপি, বহুব্রীহি সমাস, এরপরে সবসময় শেষে সবসময় যার হয়, মাথায় টুপি আছে যার, রাইট? তার মানে চৌরাস্তা পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি সংখ্যা দ্বিগু সমাস হয়েছে। বুঝতে পেরেছ? তারপর হচ্ছে নীল পদ্ম। আচ্ছা বলো তো, পদ্ম হলো, পদ্মটা কেমন? নীল। আচ্ছা বলো তো, পদ্মটা কেমন? নীল, রাইট? তার মানে পদ্মটা কি আগে ফুটছে নাকি নীল আগে ফুটছে? আগে কি নীল নাকি পদ্ম? আগে পদ্ম ফুটছে। পদ্মটা কেমন? নীল। অবস্থা বলেছে। তাহলে ফুলটা ফোটার পরে এখন হচ্ছে ফুলটা কেমন, তুমি বলছো নীল। তাহলে প্রাধান্যটা পাইছে কিসের উপর? ফুলের উপর। ঠিক সেম আবার পরপদের প্রাধান্য প্লাস নীলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রথমটা কি হবে? প্রথমটি বিশেষণ। প্রথমটা কি বলতো? বিশেষণ। পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি বিশেষণ, তার নাম হলো কি বলতো? কর্মধারয়। কি বলতো? কর্মধারয়।
পরপদের প্রাধান্য প্লাস প্রথমটি বিশেষণ, এটা হচ্ছে কর্মধারয় সমাস। কি সমাস বলো তো? কর্মধারয় সমাস। ঠিক আছে, যেমন কাঁচা কলা, আরেকটা উদাহরণ দিচ্ছি আরেকটা। কাঁচা কলা, কাঁচা কলা, কলাটা কেমন? কাঁচা। তো কলা হয়েছে কি? পরপদ। কলা না থাকলে কি কলা কেমন বুঝতে পারতাম? কলা কাঁচা, কলা সাদা, এরকম বলতে পারতাম না। তো কলাটা কলা কাঁচা, কলা, কলাটা কেমন? কাঁচা। তো কলা হয়েছে পরপদ, তো পরপদের প্রাধান্য পাইছে আর প্রথমটি বিশেষণ হয়েছে অ্যাডজেক্টিভ। এটা কি বলতো? কর্মধারয় সমাস। ছাত্র আবাস, ছাত্র আবাস, পূর্বপদ ছাত্র, পরপদ হচ্ছে আবাস। আচ্ছা তুমি বলো, আগে কি তুমি আবাস তৈরি করবা নাকি আগে ছাত্র ঢুকাবা? আগে ছাত্র দিলাম, দেওয়ার পরে তারপরে এটার উপরে আবাস তৈরি করে দিলাম, এরকম কিছু না। আগে আবাস তৈরি করতে হবে, করার পরে তারপর ওখানে ছাত্রদের জন্য আবাসটা, কার জন্য এটা? আবাস, ছাত্রদের জন্য। মানে আগে কি আবাসস্থল তৈরি করবো, তারপর ছাত্র ওখানে রাখবো, বাস এটাই তো। তাহলে আবাসটা কি পূর্বপদ না পরপদ? পরপদ। তাহলে পরপদের প্রাধান্য পাইছে, আবার পরপদের প্রাধান্য প্লাস ছাত্রের জন্য আবাস বলেছি আমি, সমান সমান ছাত্রাবাস হয়েছে, তার মানে জন্য হয়েছে বিভক্তি ছিল, তার বিভক্তি লুপ্ত হয়েছে। কি লুপ্ত হয়েছে? বিভক্তি। বিভক্তির সাথে সমাস সাথে একটা সমাসের সম্পর্ক, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে পরপদের প্রাধান্য প্লাস বিভক্তি লুপ্ত হবে, বিভক্তি কি হবে? লুপ্ত হবে, ব্যাস। তার নাম হচ্ছে তৎপুরুষ। কোন পুরুষ বলো তো? তৎপুরুষ। পরপদের প্রাধান্য প্লাস বিভক্তি লুপ্ত হবে, সেটা তৎপুরুষ সমাস। কি সমাস বলো তো? তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছো? ছাত্রাবাস, ছাত্রের জন্য আবাস, জন্য হচ্ছে বিভক্তি, জন্য আবার সব চলে গেছে, শুধু আছে কি? ছাত্রাবাস। বিভক্তি লুপ্ত হয়েছে কি হয় নাই? হয়েছে। বিভক্তি লুপ্ত হয়ে যায়, পরপদের প্রাধান্য পায়, তৎপুরুষ সমাস। এবার চলে যাচ্ছে আমরা উপকূল। উপকূল, উপটা কি বলতো? এটা উপসর্গ। আর কুল, এটা ব্যাসভাগ কি হবে? কুলের সমীপে। ব্যাসভাগ ভাঙ কি হবে? উপকূল কুলের সমীপে। তাহলে পূর্বপদের প্রাধান্য শুধু একটা সমাস হয়, সেটা হচ্ছে যে কি? অব্যয়ভাব। তো কি হবে বলতো? পূর্বপদের প্রাধান্য প্লাস উপসর্গ থাকবে। কি থাকবে? উপসর্গ। উপসর্গ থাকবে, নাম কি বলতো? অব্যয়ভাব। বাস শেষ। আবার বলছি, ছয়টা সমাস একদম ইজিলি বলছি তোমাদেরকে, একটু খেয়াল করো। হ্যাঁ, সমাস সবসময় আগে উদাহরণটা আসবে, সমাস সবসময় আসবে উদাহরণটা আগে, কখনো ব্যাসবাক্য আসবে না, রাইট? উদাহরণ দেখে তুমি সমাস নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো খেয়াল করো একটু, আমি আবার বলছি, সমাসটা সবসময় মাথায় রাখতে হবে উদাহরণটা দেখে। পিতামাতা কোন সমাজ জিজ্ঞেস করলো, তো তুমি কি কনফিউশন হয়ে যাবা? পিতামাতা কি হবে, রাইট? তুমি দেখবা যে প্রাধান্যটা কিসের উপর পায়। পিতা এবং মাতা উভয় পদের উপর প্রাধান্য পেয়েছে। উভয় পদের প্রাধান্য পায়, তাহলে দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য কি আসে? মাঝখানে এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর থাকতে পারে, রাইট? লিখে রাখতে পারো। এরপর আছে যে মাথায় টুপি। মাথায় টুপিটা, আমারও মাথায় টুপি নেই, তোমার মাথায় টুপি নেই, তার মাথায় টুপি আছে কার? মাথায় টুপি আছে যার, তাহলে আমিও না, তুমিও না। তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে, থার্ড পার্সনের প্রাধান্য পাবে। ওটা হচ্ছে কী সমাস? বহুব্রী সমাস। আর বহুব্রী সমাসের ব্যাসবাক্য কী আসে? শেষে যার আসে। তো কী হবে? মাথায় টুপি আছে যার। সুতরাং আমি আবার বলছি, উদাহরণটা দেখে সমাস নির্ণয় করবো, সমাস নির্ণয় করে তারপর ব্যাসবাক্য। ক্লিয়ার? এবার আমরা চলে যাবো চৌরাস্তা। যেমন তো চৌরাস্তা, চৌরাস্তা রাস্তার উপর প্রাধান্য পেয়েছে। রাস্তা কি পূর্বে আছে না পরে আছে? রাস্তা পরে আছে। পরপদের প্রাধান্য পাইছে, প্রথমটি সংখ্যা হয়েছে, তার নাম কি? দ্বিগু সমাস। এবার চলে যাচ্ছে আমরা নীল পদ্ম। নীল হয়েছে পূর্বপদ, পদ্ম হয়েছে পরপদ। পরপদের প্রাধান্য পাইছে। যদি পদ্ম না ফুটতো, ফুল যদি না হতো, তাহলে নীল হতো? হতো না। তাহলে ফুলটা পরপদ, তো প্রাধান্য পাইছে কিসের উপর? পরপদের উপর। প্রথমটি কি? অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ, এটা কি হচ্ছে? কর্মধারয় সমাস। এরপরে ছাত্রাবাস। ছাত্র আবাস, আবাসস্থল তৈরি করে, তা কাদের জন্য? ছাত্রের জন্য আবাসস্থল, ছাত্রাবাস। আবাসটা হচ্ছে পরপদ, পরপদের প্রাধান্য পেয়েছে, আর ছাত্রটা কি? পূর্বপদ। আচ্ছা যাই হোক, পরপদের প্রাধান্য পাইছে আর বিভক্তি চলে যাবে। ছাত্রের জন্য আবাস, জন্য ছিল বিভক্তি, মনে আছে? চতুর্থ বিভক্তি। যারা কারক পড়ছিলা আগের ক্লাসগুলোতে, তোমরা তো জানো যে বিভক্তিটা ভালো করে পড়তে হবে, বিভক্তির সাথে সম্পর্ককার সমাসের আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তৎপুরুষ সমাস। উপকূল মানে কুলের সমীপে। কুলটা হয়েছে যে কি? কুলটা হয়েছে পূর্বপদ, আর যদি ব্যাসবাক্য করে পূর্বপদ, আর উপটা হয়েছে যে উপসর্গ। তাহলে উপসর্গ এবং যদি পূর্বপদের প্রাধান্যর সাথে একটা সমাস হয়, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। আশা করি সেটা বুঝতে পারছো তোমরা। একবার রিভাইজ বলছি, উভয় পদের প্রাধান্য, তার নাম দ্বন্দ্ব। করপদের প্রাধান্য নয়, তৃতীয় পদের প্রাধান্য, তার নাম বহুব্রী। পরপদের প্রাধান্য
দিয়ে 3টা সমাস হয়। পরপদের প্রাধান্য প্রথমটি সংখ্যা, সেটা হচ্ছে দ্বিগু, প্রথমটি বিশেষণ, সেটা হচ্ছে কর্মধারয়, পরপদের প্রাধান্য এবং বিভক্তি চলে যাবে তৎপুরুষ সমাস, আর পূর্বপদের প্রাধান্য আর উপসর্গ থাকবে, সেটা অব্যয়ভাব সমাস। আশা করি সমাসের মেন ট্রায়াল ভার্সনটা বুঝতে পেরেছ। এখন আমরা যাব বিস্তারিত, তবে যাচ্ছি বিস্তারিতগুলায়, শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমরা আরও ভালো কিছু পাবা। ওকে, হ্যাঁ আচ্ছা, তোমরা এতক্ষণ ধরে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে সমাসের মেন থিমটা কী বলতে চাচ্ছি, সমাস কী কথা বলতে চায় কি, তাই তো? এখন আমরা যদি বিস্তারিত দেখি, আমরা শিরোনাম ছিল, এখন বিস্তারিত। আচ্ছা, দ্বন্দ্ব সমাসটা, ওকে, শুরুতে আমরা দেখছি দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস কী বলতে চাই আমরা শুনবো তার কথা। এখানে নিয়ে আসি আমরা, যেহেতু এখানে জায়গা আছে। দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসটা হলো উভয় পদের প্রাধান্য, তার নাম হচ্ছে দ্বন্দ্ব। উভয় পদের প্রাধান্য, তার নাম কি? দ্বন্দ্ব। এরকম উদাহরণ অনেকগুলো আছে, যেমন পিতা মাতা তো গেলই, তারপর আছে যে হাট বাজার, তারপর আছে যে কাপড় চোপড়, তারপর আছে যে দা কুমড়া, তারপর আছে যে আয় ব্যয়, দা কুমড়া, এরকম অনেকগুলো প্রকার আছে, রাইট? দা কুমড়া, দা যখন কুমড়াকে দেখে তখন ঠিক থাকে মাথা, সব কি মনে চায় যে কোপাই, কুমড়া কি কোপাই, তার মানে একটা দেখতে পারে না, রাইট? তার মানে বিরোধার্থক। ওকে, দা কুমড়া হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিরোধ, একটা দেখতে পারে না, বিরোধ। আয় ব্যয় হচ্ছে বিপরীত, আয়ের বিপরীত কি বলতো? ব্যয়, রাইট? বিপরীত দ্বন্দ্ব। আচ্ছা, হাট বাজার কি বলতো? হাট যেটা, বাজার সেটা, একই জিনিস, মানে সমার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? সমার্থক। আচ্ছা, কাপড় চোপড়, আচ্ছা আমি বলছি কাপড়টা নিয়ে, আমি বলছি এই চোপড়টা নিয়ে, এটা হবে না। কাপড় ঠিক আছে, কিন্তু চোপড় যখন বলে তাহলে সমার্থক হবে না, সমার্থক হয় নাই, কিন্তু সমার্থকের মতো, তাহলে কী হবে? প্রায় সমার্থক। তাহলে কী হবে বলতো? প্রায় সমার্থক, সমার্থক না কিন্তু প্রায় সমার্থক, রাইট? প্রায় সমার্থক। এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের প্রকার। আরও আছে, তোমরা এগুলো একটু বই ঘাটাঘাটি করে তোমরা দেখতে পারবা, অথবা অবশ্যই তোমরা লেকচার শিট অর্থাৎ পিডিএফ যেটা আছে, তোমরা অবশ্যই সেটা একটু সলভ করবা, ফলো করবা। এটা একটু দেখলে তোমরা শিটটা একটু দেখলে তোমরা আরেকটু ভালো পারবা, ঠিক আছে? ওকে, এটা গেল। তারপরে আমরা দেখছি যে এরকম এই দ্বন্দ্ব সমস্যা আরও কয়েকটা প্রকার আছে, যেমন হচ্ছে যে এক শেষ দ্বন্দ্ব, মানে একের ভিতর সব শেষ। একের ভিতর সব শেষ কীভাবে? আমি, তুমি, সে। আমি, তুমি, সে সমান সমান কী হয়েছে? আমরা। সমান সমান কী হয়েছে বলতো? আমরা হয়েছে। আমরা মানে কি জানো? এক শেষ। কেউ শেষ বলতো? এক শেষ। এটার নাম হয়েছে এক শেষ, এক শেষ দ্বন্দ্ব। হ্যাঁ, আমি, তুমি, সে সমান সমান আমরা, হচ্ছে এক শেষ দ্বন্দ্ব, এক শেষ। আচ্ছা, যদি আমি বলি যে বিবি সাহেব গোলাম, কী বলে বলতো? বিবি সাহেব গোলাম, হাইফেন দিয়ে লিখতে হবে এটা। বিবি সাহেব গোলাম সমান সমান কী হবে? যা আছে তাই। সমান সমান কি? বিবি সাহেব গোলাম সমান সমান বিবি সাহেব ও গোলাম। আচ্ছা, এটা কি এমন হবে যে বিবি সাহেব গোলামের বি, এরপরে শাহ, এরপরে হচ্ছে গো, বি শাহ গো, এরকম কিছু হবে না। এটা যা আছে তাই থাকবে। তার মানে এটা এক শেষ না, এটা বহু পদ আছে, একটা, দুইটা, তিনটা। বিবি সাহেব ও গোলাম, তাহলে পদ আছে কটা বলো তো? বহু পদ আছে, এক পদ না, বহু পদ। এটার নাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো তো? বহুপদী দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বহুপদী দ্বন্দ্ব। তার মানে এক শেষ, এটার নাম হচ্ছে কি? বহুপদী দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো তো? বহুপদী। কি দ্বন্দ্ব বলো তো? বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, এক শেষ গেল, একের ভিতর সব শেষ, আমরা, একের ভিতর সব শেষ। বহুপদ মানে হচ্ছে বহুপদ থাকবে, যেমন বিবি সাহেব গোলাম, তেল নুন লাকড়ি সমান সমান কী হবে? তেল নুন লাকড়ি, ব্যাস যা আছে তাই হবে। বহুপদী দ্বন্দ্ব এটা। এরপরে হচ্ছে যে আরেকটা দ্বন্দ্ব সমাজ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি জানো? অলুক দ্বন্দ্ব। এটা পড়া হয় নাই, তাই না? বলছি আমি, এটা কি হবে? দুধে বাতে অথবা ঘরে বাইরে। ঘরে বাইরে, আচ্ছা বলতো ঘরে বাইরে এ আছে কি না? আছে। ঘরে বাইরে উভয়টাতে এ আছে। ঘরে এ আছে, বাইরে এ আছে, তাহলে উভয় পদে বিভক্তি আছে কি না? আছে। অলুক মানে কি জানো? বিভক্তি থাকবে, একদম মুখস্থ রাখো এটা। অলুক দ্বন্দ্বতেও আছে, অলুক তৎপুরুষে আছে, আবার অলুক বহুব্রীতেও আছে, রাইট? এই জন্য অলুকটা এটা মুখস্থ রাখো। আমি আবার বলছি, এটা খেয়াল করো।
যদি বিভক্তি থাকে তাহলে সেটা হচ্ছে অলোক। যদি বিভক্তি থাকে তাহলে কি সেটা অলোক। আর যদি উভয় পদে বিভক্তি থাকে, যদি উভয় পদে বিভক্তি থাকে তাহলে সেটা কি উভয় পদ বলেছি আমি, উভয় পদ। উভয় পদ মানে কি দ্বন্দ্ব। যদি উভয় পদে ঘরে এ আছে, বাইরে এ আছে, দুধে এ আছে, ভাতে এ আছে, মাছে এ আছে, ভাতে এ আছে, উভয় পদে বিভক্তি আছে কি নাই? আছে। তাহলে হচ্ছে অলোক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব এটা? অলোক দ্বন্দ্ব। এটার নাম হচ্ছে কি? অলোক দ্বন্দ্ব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা এটা প্রায় কোশ্চেন আসে। সো অলোক দ্বন্দ্ব, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার। কীভাবে আবার বলছি, উভয় পদের প্রাধান্য দিয়ে দ্বন্দ্ব সমাস হয়। এটা বিভিন্ন প্রকার হতে পারে, যেমন হচ্ছে যে সমার্থক দ্বন্দ্ব আছে, প্রায় সমার্থক আছে, বিপরীতার্থক বলছি আয় ব্যয়, বিরোধার্থক বলছি একটা দেখতে পারে না দাগ কুমড়া, তারপর আছে একের ভিতর সব শেষ, আমি তুমি সে আমরা। তারপর আছে যে বহুপদ, বহুপদ থাকবে, বিবি সাহেব গোলাম, একটা আছে পদ না অনেকগুলা, বহুপদ আছে, বহুপদী তার নাম বহুপদী দ্বন্দ্ব। আর যদি বিভক্তি থেকে যায়, যাবে না থেকে যাবে, তার হচ্ছে অলোক। আর যদি উভয় পদে বিভক্তি থাকে অলোক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? অলোক। আশা করি সবাই দ্বন্দ্ব সমাসটা বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা এই দ্বন্দ্ব সমাসটা মুছে ফেলি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কোথায়? দ্বন্দ্ব সমাস আমাদের মোটামুটি ক্লিয়ার। এবার আমরা যাব সেটা হচ্ছে যে উভয় পদের প্রাধান্যর কাহিনী শেষ, ঠিক আছে? উভয় পদের প্রাধান্য যেটা সেটা শেষ। এবার আমরা যাবো যে উভয় পদের প্রাধান্য নেই, অর্থাৎ তৃতীয় পদের প্রাধান্য। কোন পদে বলতো? তৃতীয় পদের প্রাধান্য। তার নাম হচ্ছে বহুব্রী সমাস। কি সমাস? বহুব্রী। আর আমার উপর প্রাধান্য নাই, তোমার উপর প্রাধান্য নাই, প্রাধান্য আছে কার উপর? তৃতীয় পদের। আমি তুমি ছাড়া বাকি আছে যারা, বহুব্রী তারা, তাই তো? হ্যাঁ তাই। আমরা দেখছি আমার বহুব্রীগুলো কি কি। ওকে, কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোমরা কষ্ট করে বহুব্রী উদাহরণগুলো তোমরা এটা লিখতে পারো। বহুব্রী সমাস আমরা পড়াচ্ছি এখন। কি সমাস? বহুব্রী সমাস। নীলকণ্ঠ, নীলকণ্ঠ মানে বহুব্রী সমাসটা ঠিক আছে। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ আমার নাই তোমার নাই, আছে কার? শিবের। হিন্দুদের যে দেবতা শিব আছে তার আছে, তাহলে আমিও না তুমিও না, শিবের আছে নীলকণ্ঠ, রাইট? তার মানে এটা কি তৃতীয় পদে প্রাধান্য পাইছে না? পাইছে। তার মানে এটা কি বহুব্রী? হ্যাঁ বহুব্রী, ঠিক আছে বুঝলাম, কিন্তু কোন বহুব্রী তোমাকে এটা বলতে হবে, ঠিক আছে? নীলকণ্ঠ। তারপর আছে চৌরাস্তা নাকি চৌরাস্তাতে গেলই, এটা দীর্ঘ সমাসে। তারপরে চৌচালা, আচ্ছা চৌচালা, এগুলো কনফিউশনের কোশ্চেন, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। চৌচালা। তারপর আছে যে বেহাইয়া, বেহাইয়া। তারপরে আছে যে মারামারি, মারামারি, হ্যাঁ। তারপর আছে যে বিড়াল চোখি, বিড়াল চোখি। চৌচালা, বেহাইয়া, মারামারি, বিড়াল চোখি, রাইট? নীলকণ্ঠ। আচ্ছা, আমি কয়েকটা আমি বলছি, তবে আরও যদি এর ভিতরে যদি বলতে হবে তাহলে তো হলোই। নীলকণ্ঠ, আচ্ছা নীলকণ্ঠ, নীলকণ্ঠ কার? আমার মানে তোমার কণ্ঠটা হচ্ছে যে কি? কণ্ঠ হচ্ছে নাউন। নীল কেমন কণ্ঠ? নীল, তার মানে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, এবং তৃতীয় পদের প্রাধান্য পাবে, তার নাম হচ্ছে সমানাধিকরণ বহুব্রী। সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রী। তৃতীয় পদের প্রাধান্য পাবে এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, তার নাম হলো সমানাধিকরণ বহুব্রী। বলতো কি নাম? সমানাধিকরণ বহুব্রী, রাইট? অ্যাডজেক্টিভ প্লাস, মানে এরকম আরও উদাহরণ আছে, সুশ্রী, সমানাধিকরণ বহুব্রী, এটা সমানাধিকরণ। চৌচালা, আচ্ছা চাল করা বলো তো? চারটা চাল। তাহলে চৌচালা মানে চারটা চাল আছে যার, থার্ড পার্সন কারো চারটা চাল, চারটা ঘর বিশিষ্ট চাল আছে, তার নাম আছে চৌচালা। হ্যাঁ, তুমি যদি বলতে পারো ভাইয়া তাহলে একসাথে দূরে দেখাচ্ছি আমি, এই চৌরাস্তা এটা দ্বিগু সমাস, রাইট? তাহলে চৌরাস্তাটা আর চৌচালা যদি বহুব্রী সমাস হয়, চৌচালা কেন দ্বিগু সমাস হলো না? তোমার প্রশ্ন আসতে পারে।
চৌচালা, চারটা চাল আছে একজন ব্যক্তির, তাকে চৌচালা বলা হয়, চার চাল আছে যার। এখন নবম দশম শ্রেণীর বইতে মুনির চৌধুরী সাহেব সুন্দর করে লিখে দিয়ে, তোমরা একটু খুলবা, এটা খোলার পর দেখবা যে ওখানে লেখা আছে যদি শেষে আ অথবা ই থাকে, আ অথবা ই থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি সংখ্যাবাচক বহুব্রী। কি হয়ে যাবে? সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী, রাইট। চৌচালা। আচ্ছা কেন হয়েছে খেয়াল করো, চোর আসতে বল ভাইয়া চোর আসতে তো আ আছে না, চোর আসতে আ নাই, এই আ কেটে দাও তাহলে কি হবে রাস্ত, তাহলে আ ছাড়া কি থালা সম্ভব না, তাহলে আটা আছে এটার সাথে অ্যাডজাস্ট, অতিরিক্ত নয়। কিন্তু এখানে চৌচালের সাথে যে আটা আছে এটা কেটে দাও তাহলে কি হবে চৌচাল, ব্যাস বাক্য হচ্ছে, সমস্যা না, শব্দ হচ্ছে চৌচাল, কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত যে আটা আসে, এই আটা আসার কারণে এটাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রী, এক, তো সংখ্যাবাচক বলা হয়। এবং 10 হাতি শেষে ই আছে, 10 হাত কার? দুর্গার 10টা হাত আছে, 10 হাত আমার নাই, তোমার নাচে কার? দুর্গার। আমি তুমি ছাড়া বাকি আছে যারা বহুব্রীহি তারা, বহুব্রী হয়েছে, শেষে ই আছে, তার মানে তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে, শেষে আবার ইও আছে, ব্যাস এটা তাহলে কি হবে সংখ্যাবাচক বহুব্রী। তাহলে কি হয়েছে? এটা সংখ্যাবাচক বহুব্রী, বুঝতে পেরেছ? আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে যদি এটা সংখ্যাবাচক হয়েছে, যে আমি আবার বলছি সংখ্যাবাচক যদি শেষ শুরুতে সংখ্যা থাকবে, শেষে আ এবং ই থাকবে, শুধু এটাই হবে না, শর্ত হলো তৃতীয় পদের প্রাধান্য পেতে হবে, তাহলে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছ? আর দীর্ঘ সমাসটা শুধু কিছু এত প্রাধান্য বাঁধানো কিছু নেই, ইয়া শুধু একটা কথা, সেটা পর পদের প্রাধান্য, আর প্রথমটি যদি সংখ্যা হয় সেটা দীর্ঘ সমাস। আর দীর্ঘ সমাসে ব্যাস বাক্যে সবসময় কী আসবে জানাই তো তোমরা? সমাহার। কি আসবে? সমাহার, চার রাস্তার সমাহার। আর বহুব্রী সমাসে ব্যাস বাক্য সবসময় কী আসবে? যার। শেষে কী আসবে বলো তো? যার আসবে, শেষে কী আসবে? যার। তারপরে তাহলে কী হবে? চৌচাল, মানে চার চাল আছে যার, তাকে কি বলা হয়? চৌচালা। ক্লিয়ার? 10 হাত আছে যার, তাই কি বলে? 10 হাতি। ক্লিয়ার? এগুলো তোমরা আশা করি পড়তে হবে, খেয়াল করবা। ওকে, সেম বেহাইয়া। বেহাইয়া, আচ্ছা বেহাইয়া মানে কি বলো তো? নেই হায়া যার, নেই লজ্জা যার, তার মানে এসেছে ন ইয় বহুব্রী। কি বহুব্রী বলো তো? ন ইয় বহুব্রী, ন ইয় বহুব্রী। আচ্ছা ন ইয় বলছে, কেন ন ইয় বলছে? কারণ নেই নাই নয়, যদি কি থাকে? নেই নয় অথবা নাই থাকে, যদি নেই নয় অথবা নাই থাকে শুরুতে, এবং এটা না বোধক বুঝায়, নেগেটিভ বুঝায়, তাহলে সেটা হবে ন ইয় বহুব্রী। কি বহুব্রী বলতো? ন ইয় বহুব্রী। মনে রাখতে হবে, কারণ নয় কিন্তু তৎপুরুষ সমাসে আছে, হ্যাঁ মাথা রাখতে হবে। নয় বহুব্রী তাহলে কি? নাই নেই নয় থাকবে এবং না বোধক বুঝাবে, সেটা হচ্ছে নয় বহুব্রী, ঠিক আছে? নেই হায়া যার বেহাইয়া, নেই লজ্জা যার নেহাইয়া, হচ্ছে নীলাজ অথবা নীলাজ বনাম নীলাজ, যে নাই লজ্জা নাই যার, তারপরে হচ্ছে অবুজ, নেই বুঝ যার, এরকম বলে, ঠিক আছে? আচ্ছা মারামারি, মারামারিটা কি? মারামারি হচ্ছে বেতিহার, মারামারি হচ্ছে কি বলতো? বেতিহার বহুব্রী। কি বহুব্রী বলতো? বেতিহার বহুব্রী মারামারি, অর্থাৎ হচ্ছে যে মারতে মারতে যে ক্রিয়া হয় মারামারি, সেটা হচ্ছে মারামারি, রাইট? ঠিক আছে? বিড়াল চোখী, বিড়াল চোখে হচ্ছে বিড়ালের নয়, মারা বেতিহার বহুব্রী একদম সহজ। আর কোশ্চেন আসতে পারে, বেতিহারটা হচ্ছে মারামারি, গুতাগুতি, লাঠালাঠি, হাতাহাতি, মারামারি, চুলাচুলি, এরকম যত ধরনের এরকম আছে, অর্থাৎ আছে যে দুইটা ক্রিয়া যদি একসাথে সম্পাদন করে তাহলে সেটা হয়ে যাচ্ছে বেতিহার বহুব্রী, ঠিক আছে? মারামারি, গুতাগুতি, ঠেলাঠেলি, বাস। বিড়াল চোখী, বিড়াল চোখী মানে হচ্ছে বিড়ালের ন্যায় চোখ যে নারীর, তাকে বলা হয় বিড়াল চোখী, রাইট? আবার বলছি, বিড়ালের ন্যায় চোখ যে নারীর, তাকে বলা হয় বিড়াল চোখী। আচ্ছা ব্যাস বাক্যটা স্বাভাবিক কিছু একটু বড় হয়েছে না? রাইট, তুমি এটা লিখে রাখতে পারো, ব্যাস বাক্যটা স্বাভাবিকের চেয়ে একটু বড় হবে এবং যে কোনো অংশ থেকে লোপ পাবে, শুধু মাঝখান থেকে লোপ পাবে সেটা না, যে কোনো অংশ থেকে লোপ পাবে, সেটাকে বলা হয় মধ্যপদ লোপী বহুব্রী। কি বহুব্রী বলতো? মধ্যপদ লোপী বহুব্রী, মধ্যপদ লোপী বহুব্রী। তাহলে মধ্যপদ লোপী বহুব্রী, কি বহুব্রী বলতো? মধ্যপদ লোপী বহুব্রী, রাইট? এর নাম হচ্ছে মধ্যপদ লোপী বহুব্রী। ওকে, তো আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, উদাহরণ বাকি ছিল মাথায় টুপি অথবা গলায় গামছা, গলা মাথায় টুপি দেয়, কারণ যেহেতু একটু এটা দিয়েছে এখানে মাথায় টুপি। ওকে, খেয়াল করো, মাথায় টুপি, এখানে মাথায় টুপি, এখানে কোনো বিভক্তি আছে? হ্যাঁ আছে, কি? অন্তস্থ বিভক্তি, রাইট? এই যে বিভক্তি পাইছে, সপ্তমী বিভক্তি। আচ্ছা ভাইয়া সপ্তমী বিভক্তি আছে এখানে মাথায় টুপি,
কিন্তু শর্ত হলো যে তাহলে কোন সমাস হবে? আমি বলছিলাম যদি বিভক্তি থেকে যায় লুপ্ত হবে না, যদি থেকে যায় সেটা অলুক, সেটা কি হয়ে যাবে? অলুক। যেহেতু এখানে বিভক্তি আছে তার মানে হচ্ছে অলুক। আচ্ছা কোন অলুক? আচ্ছা তুমি বিভক্তি ছাড়া করতে মাথা টুপি হবে, গলা গামছা হবে না? হবে না। তাহলে বিভক্তি থাকতেই হবে। তাহলে মাথায় টুপি বিভক্তি আছে কি নাই? আছে। তাহলে সেটা হিসেবে কি অলুক, সেটা কি হয়ে যাবে? অলুক। বিভক্তি আছে, বাস সিম্পল। আবার বলছি বিভক্তি আছে কিন্তু মাথায় টুপি কার? আমারও নাই তোমারও নাই, তাহলে আছে কার? তৃতীয় পদের। আমি তুমি ছাড়া বাকি আছে যারা বহুব্রীহি তারা। হচ্ছে না? তুমি ছাড়া বাকি আছে যারা বহুব্রীহি তারা, তার মানে তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে। কোন পদের বলো তো? তৃতীয় পদের প্রাধান্য পেয়েছে। মাথায় টুপি আমারও নাই তোমারও নাই, মাথায় টুপি আছে যার, আমি তোমার কারো না, তৃতীয় পদের প্রাধান্য পাইছে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে অলুক। সেটা হচ্ছে কি বলতো? অলুক। আচ্ছা কেমন অলুক? বিভক্তি থাকবে, তৃতীয় পদের প্রাধান্য পাবে, তার নাম হচ্ছে অলুক বহুব্রী। আর উভয় পদের প্রাধান্য পাবে, বিভক্তি থাকবে, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার? আবার বলছি, উভয় পদের প্রাধান্য পাবে, বিভক্তি থাকবে, সেটা অলুক দ্বন্দ্ব। তৃতীয় পদের প্রাধান্য পাবে, বিভক্তি থাকবে, এটা হচ্ছে অলুক বহুব্রী। বাস, তিনটা বুঝে আসছে? ক্লিয়ার? আর আমি একটা করে বলছি, খেয়াল করো। যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় এবং তৃতীয় পদের প্রাধান্য পায় সেটা সমানাধিকরণ বহুব্রী। যদি শুরুতে সংখ্যা থাকে এবং শেষে আ এবং ই থাকছে এবং সেটা এবং তৃতীয় পদের প্রাধান্য পাচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। যদি নাই নেই নয় থাকে এবং না বোধক বোঝায় সেটা নয় বহুব্রী। এবং যদি একই ক্রিয়া, দুইটা ক্রিয়া যদি একই সাথে সম্পাদন করে সেটা হচ্ছে বেতিহার বহুব্রী। মারামারি লাঠালাঠি ক্রিয়াগুলো একসাথে সম্পাদন করছে। বিড়াল চোখে এসে যে যদি মাঝখান থেকে একটা পদ লোপ পায় না, এরকম হবে না, যে কোনো অংশ থেকে লোপ পাবে এবং ব্যাস বাক্যটা স্বাভাবিকের চেয়ে বড় হবে, এটা মধ্যপদলোপী বহুব্রী। আর যদি বিভক্তি থেকে যায় সেটা হচ্ছে অলুক, এবং যদি তৃতীয় পদের প্রাধান্য পায় সেটা অলুক বহুব্রী। আশা করি বহুব্রীটা বুঝতে পারছেন আপনারা অধিকাংশ। ঠিক আছে? এরপর আরও বিস্তারিত এবং ডিটেলস উদাহরণ, অনেক উদাহরণ সলভ করতে হবে, না হবে না। সবগুলো উদাহরণ আপনারা কী করবেন? আমাদের লেকচার শিট আছে, লেকচার শিটগুলো অবশ্যই ফলো করবেন এবং বই তো আছেই। বারবার বলছি, শরীফ ওবায়দুল্লাহ যদি বলেই আপনি যে কোনো জায়গাতে খুঁজবেন মোটামুটি বইটি পাবেন, অনেক কিছু পাবেন শরীফ ওবায়দুল্লাহ বললে। হ্যাঁ ঠিক আছে? যে কোনো সলভের বই, উদাহরণ সলভের বই, যে কোনো কিছু আপনি পাবেন। এই জন্য আপনারা একটু কষ্ট করে চেষ্টা করবেন যে একটু বেশি বেশি প্র্যাকটিস করার। প্র্যাকটিসটা বেশি করতে হবে, ঠিক আছে? নয় একটু কষ্ট হয়ে যাবে আপনার জন্য। আচ্ছা, তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস গেল, বহুব্রী সমাস গেল, তো বাকি আছে কি? দ্বিগু সমাস। দ্বিগু সমাস তো বাকি নেই, শেষ, একটু আগে পড়াই দিলাম। তো দ্বিগু সমাসটা কি? দ্বিগু সমাসটা বলছিলাম যে পূর্বপদের প্রাধান্য না পরপদের প্রাধান্য পাবে এবং প্রথমটি সংখ্যা হবে। যেমন বলছিলাম রাস্তা পরপদ প্রাধান্য পাবে, প্রথমটি সংখ্যা চো। হ্যাঁ, ব্যাস বাক্যে সমাহার হবে। কি হবে? সমাহার। সমাহার হবে কোথায়? ব্যাস বাক্যে। তো চার রাস্তার সমাহার। ঠিক আছে? চার রাস্তার সমাহার। তেপান্তর। প্রান্তর কয়টা? একটা, দুইটা, তিনটা, তিন প্রান্তের সমাহার। রাইট? তেপান্তর, দ্বিগু সমাস। বাস এটুকুই। দ্বিগু সমাসের কোনো প্রকার নেই। ওকে, বেঁচে গেলাম। দ্বিগু সমাসের কোনো প্রকার নেই। বাস। আবার হচ্ছে কর্মধারয় সমাস। আবার পরপদের প্রাধান্য। আচ্ছা, কর্মধারয় সমাসটা কি আমরা একটু দেখবো, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো কর্মধারয় সমাসটা তাহলে কি? কর্মধারয় সমাসটা হলো যদি মহা থাকে তাহলে কি হবে? বিশাল। এখানে যে উদাহরণ দিচ্ছ তোমরা, যে নীলপদ্ম, কাঁচা কলা, এগুলো সাধারণ কর্মধারায়, বুঝছো? কোনো প্রকার টকার কিছু না, সাধারণ কর্মধারায়। আমরা আবার কিছু নিয়ম শিখবো। হ্যাঁ, বিশাল, মহান, মহৎ। আচ্ছা, বিশাল, আমি একটা উদাহরণ দিচ্ছি। মহাসভা। মহাসভা মানে কি? সভাটা কেমন? ছোট নাকি মহা না বড়? অবশ্যই অনেক বড়। তা মহাসভা কি? বিশাল সভা। মহাসভা, সভাটা কেমন? বিশাল। তো মহাসভা বলেছে বিশাল। মহা মানে বিশাল, এখানে সভা, মহাসভা এসে এখানে বিশাল সভা। তাহলে কি হবে? বিশাল যে সভা। আর কর্মধারয় সমাসে সবসময় ব্যাস বাক্য কে আসবে? যা অথবা যে। কোথায় আসবে? মাঝে। মাঝে কি আসবে? যা অথবা যে আসবে মাঝে। ঠিক আছে? মাঝে কি আসবে? যা অথবা যে আসবে। যেমন দেখো, মহাসভা, তারপর আর কয়েকটু আগে উদাহরণগুলো দিচ্ছে, একটু খেয়াল করো। মহাসভা, মহানবী, মহাজ্ঞানী,
মহাজ্ঞানী, রাইট। ওকে, মহাসভা, সভাটা কেমন? মহা মানে বিশাল। আচ্ছা মহাসভা, এটা কি তুমি মহান সভা দিবা? হবে না। আচ্ছা মহাসভা তুমি কি মহৎ সভা দিবা? না। তো মহাসভা মানে বিশাল যে সভা, রাইট, মানে বিশাল যে সভা, বাস। আচ্ছা মহানবী তুমি কি দিবা? মহানবী, মহানবী তুমি বিশাল নবী দিবা, মহৎ নবী দিবা? মহান যিনি, অর্থাৎ মহান যে নবী, মহান যে নবী, তা কি বলা হয় বলো তো? মহানবী, রাইট। মহাজ্ঞানী কি দিবা? অর্থাৎ মহাজ্ঞানী অর্থাৎ মহাজ্ঞান, এটা কি দিবা? বিশাল জ্ঞান, মহান জ্ঞান, এরকম কিছু না। যার ভিতরে মহৎ জ্ঞান থাকে তাকে বলা হয় মহাজ্ঞানী। তাহলে কি হবে? এটা মহৎ, মহৎ যে জ্ঞান। ওকে, আমরা তিনটা বুঝতে পারছি। আবার বলছি, যদি মহা থাকে উদাহরণের ভিতরে, মহাসভা, মহানবী, মহাজ্ঞানী, তাহলে কি হতে পারে? বিশাল হতে পারে, মহান হতে পারে, মহৎ হতে পারে। উদাহরণটা বেদে, উদাহরণ দেখে দেখে আমরা শিখবো যে কোনটা কি হয়। মহাসভা, সভাটা কেমন? বিশাল সভা। মহানবী, কেমন নবী? মহান নবী। মহাজ্ঞানী, কেমন জ্ঞানী? মহৎ জ্ঞানী, রাইট। তিনটা তোমরা অবশ্যই উদাহরণ তোমরা বুঝতে পারছো, রাইট। তাহলে সবগুলো মাঝখানে যে আসবে, তার মানে আমরা কি পড়লাম? যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে যে অথবা যা আসে মাঝে, রাইট, এটা পরের কাহিনী। এবার যদি কদ আসে তাহলে কি হবে? কু। যদি কদ থাকে তাহলে কি হবে? কু হবে। যেমন কদাচার, তো কদাচার কি হবে বলতো? আরেকটা নিয়ম, এটা এই দুইটা নিয়ম এটা মুখস্থ রাখো বেশি বেশি, হ্যাঁ। কদাচার, কদ থাকলে কি হবে বলতো? কু হবে। তার কদ যেখানে, কু সেখানে, তাহলে কি হবে? কু আচার, ব্যাস, কু আচার, কু আচার, কু চলে আসে, আ আছে, আচার, আচার, কু আচার। আচ্ছা কু আচার দিলাম, কিন্তু কদ থাকলে যে কু হবে, এর নিয়মটা কোথায় পড়ছিলাম? কর্মদ্বারা সমাসে, রাইট। যদি কর্মদ্বারা সমাসে পড়েই থাকি, তাহলে কর্মদ্বারা সমাসে ব্যাস বাক্য জানি কি মাঝে কি আসবে? যে আসবে, তাহলে অবশ্যই যে বসাই দিলাম, কু যে আচার। ক্লিয়ার কনসেপ্ট? আশা তোমরা বুঝতে পারছো, কু যে আচার, কদাচার। তার মানে আমরা কর্মদ্বারা সমাসের নিয়ম দুইটা শিখলাম। এটা যদি মহা থাকে, বিশাল, মহান, মহৎ। যদি কদ থাকে তাহলে কু হবে, কদাচার, কু যে আচার। এই দুটো আমরা নিয়ম শিখলাম। শেখার পরে আমরা এখন জটপট করে কর্মদ্বারা সমাসের 4টা প্রকার আছে, যে প্রকারগুলো থেকে প্রায় পরীক্ষা কোশ্চেন আসে, প্রায় পরীক্ষা কোশ্চেন আসে, রাইট। তোমরা হয়তো জানো। একটা হচ্ছে যে, বলবো কী কী এগুলো? একটা কাজ করি, বরাবরের মতো আমরা আগে উদাহরণ দিচ্ছি, পরে আমরা সংজ্ঞা এবং প্রকারভেদ দিব, রাইট। উদাহরণ তারা কি? নাম্বার 1, কাজল কালো, কাজল কালো। নাম্বার 2, পুরুষ সিংহ। নাম্বার 3, পুরুষ সিংহ। নাম্বার 3 কি? মন মাঝি, মন মাঝি। নাম্বার 4, সিংহাসন। ইতিমধ্যে তোমরা যেহেতু 4টে উদাহরণ দেখে ফেলেছো, তার মানে এখন তোমাদের মাথায় আসছে ভাইয়া 4টে উদাহরণ দেখছে মানে অবশ্যই তাহলে 4টা এখানে প্রকার আছে, রাইট। তো 4টা প্রকার কী কী একটু খেয়াল করি। কাজল কালো, কাজল কালো, কালো কালো। কেমন কালো? কাজল কালো। তার মানে কাজলের ন্যায় কালো। তোমরা কীভাবে পড়বা? মাঝখানে যদি ন্যায় আসে তাহলে উপমান, যদি শেষে ন্যায় আসে তাহলে উপমিত, মাঝখানে রূপ আসে তাহলে রূপক। এভাবে পড়বা? জীবনে কোনোদিন এভাবে পড়বা। যদি এভাবে পড়ো তাহলে কোনোদিন অ্যান্সার করতে পারো পরীক্ষায়। তাহলে কীভাবে পড়বা? খেয়াল করো। কালো, কেমন কালো? কাজল কালো। আচ্ছা কেমন কালো? কাজল কালো। তার মানে কালো, কাজল, কালো। এখানে কাজলটা হয়েছে যে কি? নাউন। কালো হয়েছে কি? অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ। পুরুষ কি? নাউন। সিংহ কি? নাউন। নাউন প্লাস নাউন, রাইট। সেটা বড় কথা না, কথা হচ্ছে যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে অনেকে বলে উপমান হয়। কী হয় বলো তো? উপমান। আমরা যেটা বলবো, যেটা হচ্ছে কাজল কালো, এটা ঠিক আছে হয়, কিন্তু কাজল কালো এটা কি সত্য না মিথ্যা? কাজলটা কি কালো হতে পারে কি পারে না? হতে পারে। তুষার শুভ্র, তুষারটা সাদা, বরফটা কেমন? সাদা। যে বরফ সাদা হতে পারে কি পারে না? পারে, যদি সেটা পসিবল হয়, যদি সেটা সত্য হয়, যদি সেটা এবং সত্যি হয়, এবং যেটা মিথ্যা হবে না, সত্যি হবে, এবং যেটা সম্ভব হবে, অসম্ভবটা সম্ভব হবে, তা সত্য হবে, এবং যেটা সম্ভব হবে তাহলে সেটা হচ্ছে উপমান। সেটা হচ্ছে কি? উপমান। সত্য সম্ভব, এটা হচ্ছে উপমান। এটা কী হয় বলো তো? উপমান।
আর নাউন প্লাস নাউন হচ্ছে উপমিত বলছি, রাইট? আর নাউন প্লাস নাউন কি উপমিত, তবে সেটা কি মিথ্যা, এটা মিথ্যা হবে। কি হবে? মিথ্যা, অসম্ভব। এটা কি হবে বলো তো? অসম্ভব। এটা অসম্ভব হবে, সম্ভব না, এটা অসম্ভব, মিথ্যা। অসম্ভব অথবা মিথ্যা দুইটাই হয়। কেন অসম্ভব মিথ্যা? আচ্ছা বলো তো, কাজল কালো, এটা ঠিক আছে, কাজলটা কালো হতে পারে, তুষার সুবেদু সাদা হতে পারে, এটা পসিবল, বাস, এটা সম্ভব এবং সত্য। এটা হচ্ছে উপমান। এটা উপমান কি দিলাম? এটা উপমান। যদি আমি বলি পুরুষ সিংহ, পুরুষ কি কখনো সিংহ হয়? তোমাদের দিকে কি পুরুষটা সিংহ হয়ে গেছে? নামে পুরুষ, নামে সিংহ, এরকম না। যদি আমি বলি মুখ চন্দ্র, মুখটা কি দেখতে চাঁদ? তোমার মুখটা কি চাঁদ? তোমার চাঁদ দেখে মুখ? এরকম কিছু না, এটা অসম্ভব, মানে অসত্য। তুলনা করছে ঠিক আছে, বাট এটা অসম্ভব এবং তুলনা করছে অসম্ভবভাবে, এবং এটা হচ্ছে মিথ্যা তুলনা, এটা অসম্ভব। এই যদি অসম্ভব হয় এবং মিথ্যে হয়, সেটা হচ্ছে উপমিত। সেটা কি হয়ে যাবে? উপমিত, রাইট? উপমিত। এটা কী হবে বলো তো? উপমিত। তার মানে আমরা কি বললাম? যেটা সত্য হবে এবং সম্ভব হবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, সেটা উপমান হবে। আর যেটা নাউন প্লাস নাউন হবে এবং মিথ্যা এবং অসম্ভব হবে, সেটা উপমিত হবে। কি হবে? এটা উপমিত। আশা করি তোমরা এই দুটা বুঝতে পারছো সবাই। উপমান এবং উপমিত তোমরা বুঝতে পারছো সবাই, এই দুটা বুঝছো সবাই, এটা গুরুত্বপূর্ণ। অনেকে বুঝতে না, অনেকে চিন্তা করে ভাই এটা কি, মাথার উপর দেওয়া যায়, অনেক বইতে অনেক কঠিনভাবে দেওয়া আছে, এই জন্য, রাইট? তোমরা বোঝো না। আমি বলছি আবার, এটা সম্ভব, যেটা সত্য, এটা উপমান, এটা অসত্য, মিথ্যা, ঠিক আছে? এটা অসম্ভব, এটা উপমিত, বাস। তো মন মাঝি তাহলে কি হবে ভাই? মন মাঝি। আচ্ছা মন কি দেখা যায়? মন কি ধরা যায়? ধরা যায় না, দেখাও যায় না। মনটা হচ্ছে অদৃশ্য, অদৃশ্য। তাহলে মনটা হচ্ছে কি বলতো? অদৃশ্য। তো মাঝিটা কি বলতো? দৃশ্য। তার মানে কি, যদি অদৃশ্য প্লাস দৃশ্য থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? রূপক কর্মধারয়। কি হবে এটা? রূপক, রূপক কর্মধারয়। যদি অদৃশ্য প্লাস দৃশ্য হয় তাহলে সেটা রূপক কর্মধারয়। তাহলে কি হবে? অদৃশ্য প্লাস দৃশ্য। আবার বলছি, যদি অদৃশ্য প্লাস দৃশ্য হয় তাহলে সেটা হয়ে যাবে কি? রূপক কর্মধারয়। তো অদৃশ্য প্লাস দৃশ্য কি? মনটা হচ্ছে অদৃশ্য, তো মাঝি হচ্ছে দৃশ্য। আমরা মন দেখি না, মনটা অদৃশ্য, এটা হচ্ছে, আর মাঝি হচ্ছে দৃশ্য। আচ্ছা আরেকটা কোশ্চেন, ফেরে কি? বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু, বিষাদ মানে কষ্ট, দুঃখ, সিন্ধু মানে নদী বা সমুদ্র। আচ্ছা বিষাদ কি দেখা যায়? দেখা যায় না, এটা অদৃশ্য। কিন্তু সিন্ধু দেখা যায়, তাহলে অদৃশ্য প্লাস দৃশ্য হয়েছে কি হয় নাই? হয়েছে, আচ্ছা রূপক। আরেকটা উদাহরণ দিচ্ছি, যৌবন সূর্য। যৌবন কি দেখা যায়? না, এটা অদৃশ্য। সূর্য দেখা যায়, যে অদৃশ্য প্লাস দৃশ্য হয়েছে কি হয় নাই? হয়েছে, তবে এটা হচ্ছে কি? রূপক। তার মানে এটা হচ্ছে রূপক কর্মধারায়। কি কর্মধারা বলো তো? রূপক কর্মধারায়। এবার তোমরা ব্যাস বাক্য দিবা, মন রূপ মাঝি, যৌবন রূপ সূর্য, বিষাদ রূপ সিন্ধু, এগুলো তোমরা এবার ব্যাস বাক্য আস্তে আস্তে দিবা, ঠিক আছে? তোমরা সারা জীবন কি পড়ে যাও, যদি মাঝখানে রূপ থাকে তাহলে রূপক, এভাবে পড়া পড়ে যাও, তারপরে এগুলো হবে না, ঠিক আছে? আচ্ছা সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এটা কি হলো? সিংহ চিহ্নিত আসন। সিংহ আর রয়ে গেল, আসনে রয়ে গেল, মাঝখান থেকে একটা জিনিস নাই, সেটা কি? চিহ্নিত। এটা কোত্থেকে দেয় নাই? মাঝখান থেকে নাই, তার মধ্যখান থেকে একটা পদ লোপ পাইছে, মাঝখান থেকে একটা পদ লোপ পাইছে, তার নাম কি হতে পারে? মধ্যপদলোপী, মধ্যপদলোপী। আচ্ছা মধ্যপদলোপী কর্মধারায় তখন কোশ্চেন করতে হবে, আচ্ছা ভাই আপনি কিছুক্ষণ আগে মধ্যপদলোপী নামে আরেকটা পড়াইছিলেন, সেটা বহুব্রী সমাসে, কিন্তু এটা কর্মধারয় সমাসে আপনি পড়াচ্ছেন আবার মধ্যপদলোপী, তার পরীক্ষাটা আমরা কীভাবে বুঝবো যে কোনটা কোন জায়গার? আমি আবার বলছি, এখনও বলছি, ব্যাস বাক্য যে স্বাভাবিকের চেয়ে বড় হয় এবং যে কোনো অংশ থেকে লোপ পাইতে পারে তার নাম হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী। যদি ব্যাস বাক্য বড় না কিছুই না, শুধু মাঝখান থেকে একটা পদ লোপ পাবে, মাত্র একটি পদ লোপ পাবে, তার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে? আচ্ছা আমাদের তাহলে কর্মধারয় সমাজটা শেষ হওয়ার আগেই আমরা একবার বলছি, খেয়াল করো, রিভাইজ দিচ্ছি। ওকে, প্রস্তুত সবাই? শোনো, কর্মধারয় সমাজটা হলো, সবসময় আমি বলছি যদি মহা থাকে তাহলে মহান, বিশাল, মহৎ হবে। উদাহরণ দিয়েছিলাম কোন কোন জায়গায় মহান, বিশাল, মহৎ হবে। কত থাকলে সেটা কু হবে, বাস। এরপরে চার প্রকার: উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। উপমান হচ্ছে যে সত্য সম্ভব, অর্থাৎ যেটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে, সত্য সম্ভব হচ্ছে উপমান, আর যেটা অসত্য, মিথ্যা, অসম্ভব, এবং সেটা নাউনও হয়েছে, নাউন দুটা, সেটা হচ্ছে যে উপমিত। আর যেটা অদৃশ্য এবং দৃশ্য, মন অদৃশ্য, মাঝে দৃশ্য, এরকম অদৃশ্য প্লাস দৃশ্য যদি হয়, এটা অবশ্য ইম্পসিবল, অসম্ভব, তবুও এটা হচ্ছে রূপক। আর যদি মাঝখান দিয়ে একটা পদ লোপ পায়, সেটা মধ্যপদলোপী কর্মধারয়। আশা করি তোমরা
কর্মধারয় সমাসটা ভালো করে বুঝতে পেরেছো। এখন কী করবা, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এছাড়া হবে না। ঠিক আছে, তাহলে আমরা কর্মধারয় সমাসটা আমাদের এরই মাঝে আমাদের আরেকটি সমাস আমাদের মাঝ থেকে চলে গেল। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের কি বলছি আমি, দ্বন্দ্ব শেষ, বহুব্রী শেষ, দ্বিগু শেষ, কর্মধারয় শেষ, ব্যাস। তার বাকি আছে কি তৎপুরুষ সমাস আর অব্যয়ীভাব সমাস। তৎপুরুষ সমাসটা তাহলে কি, আমরা এখন তৎপুরুষ সমাস পড়ব। কোন পুরুষ বলো তো? তৎপুরুষ। তৎপুরুষ তৎপুরুষ সমাসটা আমি আবার বলছি, একমাত্র একটা সমাস যেটা বিভক্তি থাকবে, বিভক্তির সাথে সম্পর্ক, মানে বিভক্তি থাকবে না, লুপ্ত হয়ে যাবে বিভক্তিটা, তৎপুরুষ। বলছিলাম ছাত্রাবাস, ছাত্রের জন্য আবাস, জন্য লুপ্ত হয়েছে, হয়েছে কি ছাত্রাবাস। ওকে, এরকম তাহলে তৎপুরুষ সমাস পড়তে হবে, কী পড়তে হবে, বিভক্তি পাঠতে হবে, যেটা আমি কারকের ভিতরে পড়াইছিলাম, মনে আছে তোমাদের? কারক যখন পড়াইছিলাম তখন আমি বিভক্তি পড়াইছিলাম। আর ওই বিভক্তি যদি পারো তাহলে তুমি সমাসটা পারবা। কোন সমাস? তৎপুরুষ সমাস। ওকে, সেটা কীভাবে আমি আবার একটু মনে করে দিচ্ছি, তোমরা যারা পড়ো না তোমরা দেখো। দ্বিতীয় হচ্ছে কি বলো তো, দ্বিতীয় তৎপুরুষটা কি? দ্বিতীয় তৎপুরুষ কে রে? তৃতীয় তৎপুরুষ কি? দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী কি? কে রে, জন্য, নিমিত্ত। পঞ্চমী কি? হতে, থেকে, ছে। ষষ্ঠী কি? র এর। সপ্তমী কি? এ, অ, তে। এই সাতটা বিভক্তি, এসব সবাই পড়তে হবে, রাইট? বিস্তারিত আসছি, তার আগে আরও কিছু তৎপুরুষ সমাসের প্রকার আছে, না প্রকারগুলো লিখে নিচ্ছি। উপপদ তৎপুরুষ, উপতৎপুরুষ। নয় তৎপুরুষ, কি তৎপুরুষ? নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ, উপতৎপুরুষ, বাস। ওকে, এবার খেয়াল করো দ্বিতীয় তৎপুরুষটা কি তাহলে? দ্বিতীয় তৎপুরুষটা কি? দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে কে? আমি বলছি যে একটু মুছে ফেলি, কারণ জায়গা লাগবে। দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে কে থাকবে, যেমন আমি যদি বলছি বিপদাপন্ন। বিপদাপন্ন মানে হচ্ছে বিপদকে আপন্ন। কাকে? বিপদকে। কে আছে কি না? আছে, রাইট। উদাহরণটা কি বলছে? বিপদাপন্ন। বিপদাপন্ন, এটা কাকে আপন্ন? বিপদকে। বিপদকে, এই যে কেটা আসছে, বিপদকে আপন্ন, তাকে বিপদ আপন্ন। এটা তাহলে কি বলতো? দ্বিতীয় তৎপুরুষ। কোন তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ। কোন তৎপুরুষ? দ্বিতীয় তৎপুরুষ, রাইট। আচ্ছা, তুমি বলতে পারো ভাইয়া দ্বিতীয় তৎপুরুষে কেরে ছাড়াও কি আর কোনো কিছু থাকতে পারে? হ্যাঁ পারে, সেটা হচ্ছে কি? বেপিয়া। লিখে রাখতে পারো, বেপিয়া থাকবে। কি থাকবে? বেপিয়া। বেপিয়া থাকবে, কি থাকবে? বেপিয়া। সেটা কীভাবে থাকবে? চিরসুখী। আচ্ছা, কেউ কি সুখ একবারই হয়ে যায় নাকি আস্তে আস্তে হয়? আস্তে আস্তে। এই যে তাকে কী বলা হয়? চিরসুখী। যেমন কীভাবে? চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী, চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী। বেপিয়া আছে কি নাই? 100% বেপিয়া পাচ্ছি আমরা। তার মানে এটা হচ্ছে কি? দ্বিতীয় তৎপুরুষ। যদি বেপিয়া থাকে তাহলে কেউ দ্বিতীয় তৎপুরুষ সমাস। বেপিয়া তাহলে কেউ বলো দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় তৎপুরুষ সমাস সেটা কি হয়ে যাবে? বেপিয়া থাকবে দ্বিতীয় তৎপুরুষে, বাস। কেরো থাকবেই, পাশাপাশি কি থাকবে? বেপিয়াও আসতে পারে, শেষ। দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এটা হচ্ছে কি? তৃতীয়া। এটা কী হবে বলো তো? তৃতীয়া হবে। আচ্ছা, কোশ্চেন ছিল না, কোশ্চেন আছে যে একটা উদাহরণ দেন ভাই, নাকি কোশ্চেন আছে ভাই একটা উদাহরণ দেন, রাইট? হ্যাঁ, ঘিয়ে ভাজা কি? কি কি? ঘিয়েকে ভাজা, ঘিয়ের ভাজা, ঘির মাধ্যমে ভাজা না, ঘিয়ে দিয়ে ভাজা। ঠিক আছে, ঘি দিয়ে ভাজা, তাকে কি বলা হয়? ঘিয়ে ভাজা। কি বলা হয় বলো তো? ঘিয়ে ভাজা। তার মানে ঘিয়ে ভাজা কি? ঘিয়ে দিয়ে ভাজা, ঘি দ্বারা ভাজা, ঘি দ্বারা ভাজা। তার মানে দ্বারা আসছে কি আসে নাই? আসছে। ঘি দিয়ে আসছে কি আসে নাই? আসছে। বুঝতে পেরেছো? তার মানে তৃতীয় তৎপুরুষ আমরা পাইছি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া তৃতীয় তৎপুরুষে দ্বারা দিয়ে কর্তৃক ছাড়া কি আর কোনো সিমটম আছে কি না? হ্যাঁ আছে। সেটা কি? যদি শেষে কি থাকে বলতো? উন, হীন, শূন্য,
কম, এই চারটা জিনিস আবার লিখে রাখতে পারো এটা। যদি শেষে কি উন হীন শূন্য কম থাকে শেষে, শেষে উন হীন শূন্য কম থাকে শেষে, তাহলে সেটা হয়ে যাবে তৃতীয় তৎপুরুষ। কোন তৎপুরুষ বলো তো? তৃতীয় তৎপুরুষ। তাই উদাহরণ দেন তো, তাহলে দিচ্ছি। এখন কি কোন? এখন, এখন, তাহলে কি হবে? এখন এক দ্বারা ওন, কি দ্বারা ওন? এক দ্বারা। দ্বারা আছে কি নাই? আছে। তো ব্যাস বাক্যে তো দ্বারা দিয়ে করতে আসছে কি আসে নাই? আসছে। তো এখন কি হবে? এক দ্বারা ওন। আচ্ছা, জ্ঞানহীন, কি হীন? জ্ঞানহীন, যে হীন আছে কি নাই? আছে। জ্ঞানহীন তাহলে কি হবে? জ্ঞান দ্বারাহীন, বিদ্যাহীন, বিদ্যা দ্বারাহীন, হীন আছে কি নাই? আছে, দ্বারা। তাহলে জ্ঞান শূন্য, আটটা দিয়ে জ্ঞান শূন্য, জ্ঞান শূন্য, শেষে শূন্য আসছে কি আসে নাই? আসছে। যদি শেষে হীন শূন্য উন এগুলো থাকে এবং এক কম, এক দ্বারা কম, কম আসে না শেষে? কম। যদি শেষে উন হীন শূন্য কম থাকে আসে, সাথে সাথে চোখ বন্ধ করে তুমি তৎপুরুষ দিবা। কোন তৎপুরুষ? তৃতীয় তৎপুরুষ সমাস। আসলে তোমরা বুঝতে পেরেছো, তৃতীয় তৎপুরুষ সমাস শেষ। এরই মাঝে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস শেষ হয়ে গেল। চতুর্থ তৎপুরুষটা কি? চতুর্থ তৎপুরুষ হচ্ছে যে কে রে জন্য নিমিত্ত থাকবে, সে চতুর্থ তৎপুরুষ। এটা প্যারা নাই, অতিরিক্ত কিছু না, যা আছে তাই। সেটা কীভাবে? যেমন আমরা একটু আগে পড়ছিলাম ছাত্রাবাস, ছাত্রের জন্য আবাস, জন্য আছে কি নাই? আছে। হজ যাত্রা, হজ্জের নিমিত্তে যাত্রা, নিমিত্তে আছে কি নাই? আছে। নিমিত্ত মানে জন্য, ভাই জন্য মানে নিমিত্ত, একই জিনিস। তার মানে এটা চতুর্থ তৎপুরুষ শেষ। তাহলে পঞ্চমী, তাহলে কি? পঞ্চমী হয়েছে হতে থেকে চেয়ে, মানে বিচ্যুতি, আর কিছু না। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছিল গত বছর, আগের বছরের কোশ্চেনটা ছিল এইভাবে, নিচের কোনটি অপাদান সমাস? অপাদান সমাস, সবাই কনফিউজ যে অপাদান কোনো সমাস তো ছিল না, অপাদান তো কারকে ছিল। তাহলে অপাদান সমাসটা কি? হতে থেকে চেয়ে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে পঞ্চমীর, স্কুল পলায়ন। উদাহরণটা হচ্ছে স্কুল পলাতক, স্কুল পলায়ন দিই, স্কুল পলায়ন। আচ্ছা, স্কুল পলায়নের কী হবে? স্কুল থেকে পলায়ন, স্কুল হতে পলায়ন, স্কুল থেকে অথবা স্কুল হতে পলায়ন, রাইট। হতে থেকে আসছে কি আসে নাই? আসছে। যদি কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় বিচ্যুতি হয়, আলাদা হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, আমি পড়াছিলাম মনে আছে, এটা কী হবে? অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। অপাদান কারক যেটা, সেটাই কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। তার মানে কোশ্চেনটা আসলে কী হবে? নিচের কোনটি অপাদান সমাস, মানে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, রাইট। স্কুল পলায়ন, স্কুল থেকে পলায়ন। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপরে হচ্ছে আমরা রয়ার থাকবে, মানে ষষ্ঠী বিভক্তি। কী থাকবে বলতো? রয়ার থাকবে। কী থাকবে বলতো? রয়ার। যদি রয়ার থাকে তাহলে সেটা কী হয়ে যাবে বলতো? ষষ্ঠী হয়ে যাবে, রাইট। তাহলে সেটা আমরা কী দেখতাম? আমরা সেটা দেখতেছি যে যেমন রয়ার আছে, ষষ্ঠী হয়েছে, সেটা কী হতে পারে? তোমরা জানো সেটা অনেকে, যেমন চা বাগান, চায়ের বাগান, বাস চা বাগান কী হবে? চায়ের বাগান, এর আছে কি নাই? আছে। তার মানে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। তো ষষ্ঠী তৎপুরুষের ভিতরে একটা মজার জিনিস আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি? অলুক ষষ্ঠী। কী ষষ্ঠী বলো তো? অলুক ষষ্ঠী। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমস্যা আমরা কী পড়ছি তাহলে? অলুক, অলুক ষষ্ঠী পড়ছি। কী পড়ছি আমরা? অলুক ষষ্ঠী। তো অলুক ষষ্ঠীটা তাহলে কি? অলুক ষষ্ঠী হচ্ছে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। ষষ্ঠী হচ্ছে ঘোড়ার ডিম। অলুক ষষ্ঠী কে বলতো? ঘোড়ার ডিম। আচ্ছা, অলুক ষষ্ঠী হচ্ছে কি বলতো? ঘোড়ার ডিম। আবার বলছি, অলুক ষষ্ঠীটা কি বলতো? ঘোড়ার ডিম। এখন ঘোড়ার ডিম হচ্ছে অলুক ষষ্ঠী, ঘোড়ার এখানে র আছে, আর অলুক মানে যে বিভক্তি লুপ্ত হবে না তাকে অলুক বলা হয়। অলুক দ্বন্দ্ব, উভয়টাতে বিভক্তি আছে কি না? আচ্ছা, অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রী, ঘোড়া মাথায় টুপি, বিভক্তি আছে কি না? আছে, লুপ্ত হয় নাই। অলুক বহুব্রী, ঘোড়ার ডিম, র আছে কি না? আছে, র লুপ্ত হয় নাই, যা আছে তাই, ঘোড়ার ডিম, অলুক ষষ্ঠী। এটা কী হয়েছে বলতো? অলুক ষষ্ঠী। আশা করি বুঝতে পেরেছ। আর একটা উদাহরণ দিই, জলের গান, র আছে কি নাই? আছে, তার মানে এটা কী হয়েছে? অলুক ষষ্ঠী। জলের র আছে কি নাই? আছে, তাহলে এটা কী হবে? অলুক ষষ্ঠী। তাহলে অলুকটা ইম্পর্টেন্ট। তা তিনটে অলুক গেছে আমাদের এ পর্যন্ত। একটা অলুক দ্বন্দ্ব ছিল, একটা অলুক বহুব্রী ছিল, আর আরেকটা এই মুহূর্তে গেছে যেটা, সেটা হচ্ছে অলুক ষষ্ঠী। যদি অলুক ষষ্ঠী অপশনে না থাকে তাহলে অপশনে কী দিবা? তৎপুরুষ, অলুক তৎপুরুষ। কোন তৎপুরুষ? অলুক তৎপুরুষ, কেন? তো তৎপুরুষের বাচ্চা, তাই না? ওকে, আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে সপ্তমী, তাহলে কী হবে? সপ্তমী, সপ্তমী হচ্ছে যে যদি এ অন্তস্থীয় একাত্মে থাকে তাহলে সেটা সপ্তমী হবে। কী হবে?
এ অন্তস্থিত আগে থাকে সেটা কী হয়ে যাবে সপ্তমী হয়ে যাবে। তাহলে একটা উদাহরণ দিচ্ছি আমরা, যেমন উদাহরণ তোমরা অনেক উদাহরণ দেখবা, ঠিক আছে, উদাহরণ আমরা অনেক আছে, কিন্তু তার আগে তোমাদের ভাবতে হবে সপ্তমীতে আর কোনো অতিরিক্ত কিছু আছে কিনা। অতিরিক্ত মানে যেরকম বেপিয়া, উন, হিন, শূন্য, কম, এগুলা এরকম অতিরিক্ত কোনো কিছু আছে কিনা। হ্যাঁ আছে। সেটা কি? যদি শেষে পূর্ব থাকে, শেষে কি থাকলে, শেষে পূর্ব থাকলে শুরুতে আসবে, শুরুতে আসবে। হ্যাঁ, শেষে পূর্ব থাকলে শুরুতে আসবে। আবার বলছি, যদি শেষে পূর্ব থাকে তা সেটা শুরুতে আসবে, যদি শেষে পূর্ব থাকে তাহলে সেটা শুরুতে আসবে, রাইট। তাহলে কি হবে সপ্তমী, তাহলে কি সপ্তমী শেষে পূর্ব আছে কি না, আচ্ছা সেটা শুরুতে আসছে। তাহলে কি এ অন্তস্থীয় তাকাতে শেষে পূর্ব আছে, শেষে যদি পূর্ব থাকে তাহলে সেটা শুরুতে আসবে। যেমন আমি বলছি এদিকে খেয়াল করো, ভূতপূর্ব, কি পূর্ব, ভূতপূর্ব অথবা অদৃষ্ট পূর্ব শেষে আছে, তাহলে কি হবে ব্যাসবাক্য কি হবে, ভূতপূর্ব কি হবে, ভূতে পূর্বের হবে না। যদি শেষে পূর্ব থাকে তাহলে শুরুতে কি আসবে সেটা চলে আসবে। তাহলে কি হবে বলতো, ভূতপূর্ব কি হবে, পূর্বে ভূত, পূর্বে ভূত। তাহলে পূর্বে এখানে এ আছে কি না, আছে। তার একটা উদাহরণ দিচ্ছি, অদৃষ্ট পূর্ব, শেষে পূর্ব আছে কি না, আছে। তাহলে সেটা কি হবে, পূর্বে অদৃষ্ট, পূর্বে এ আছে কি না, আছে, পূর্বে এ আছে কি না, আছে। তাহলে সপ্তমী তৎপুরুষ সমাস। অদৃষ্ট পূর্ব, শেষে পূর্ব আছে কি না, তার মানে যদি শেষে পূর্ব দেখো সাথে সাথে কোন সমাস দিবা, তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। তাহলে ব্যাসবাক্য কি হবে, অদৃষ্ট পূর্ব হবে পূর্বে অদৃষ্ট, ভূতপূর্ব কি হবে পূর্বে ভূত, শেষে পূর্বটা সবসময় শুরুতে চলে আসবে। ওকে, এরপরে ধরে যাচ্ছে আমরা উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, এতক্ষণ ধরে আমাদের সব কিছু মোটামুটি গেল, এটা মানে যেটা বিভক্তির সাথে সম্পর্ক তৎপুরুষটা সেটা গেল আমাদের। দুটো অতিরিক্ত সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ, এটা নয় বহুব্রী, সরি নয় তৎপুরুষ। উপপদ তৎপুরুষটা কি তাহলে লিখে রাখো, উপপদ তৎপুরুষ হচ্ছে এক কথায় প্রকাশ। উপপদ তৎপুরুষটা কি বলতো, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। হ্যাঁ, আচ্ছা এক কথায় প্রকাশটা কি, এক কথায় প্রকাশটা কি, এক কথায় প্রকাশটা হয়েছে যে আকাশে চড়ে যে খেচর, প্রিয় কথা যে বলে যে নারী তাকে কি বলা হয়, প্রিয়ংবদা। তারপর হচ্ছে যে আকাশে যে খেচর বলে, পঙ্কে জন্মে যা পঙ্কজ। এরকম এক কথায় প্রকাশ যেগুলো, এগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে নয় তৎপুরুষটা কি, তাহলে কোশ্চেন আসতে ভাইয়া নয় তৎপুরুষটা কি, নয় তৎপুরুষটা তোমাদের মনে আছে একটু আগে পড়াছিলাম, নয় ও বহুব্রী দুই জায়গায় আছে এটা, রাইট। নয় তৎপুরুষটা হচ্ছে যে যদি শুরুতে নাই নেই নয় থাকে এবং নাবোধক বোঝায়, যেমন কি অসত্য। উদাহরণটা কি হবে, অসত্য। দেখবা সংসদে আগে একসময় ভাষা বলতো, অথবা এখন ঠিক কথা বলা যায় না, এখন দেখি না, কিন্তু একসময় বলতো যে অসত্য, তুমি যা বলছো তা অসত্য। মানে কি জানো, এভাবে বলতো না, তুমি আপনি যা বলছেন মানে স্পিকার সব মিথ্যা, এরকম না, বলতো অসত্য, মানে নেই সত্য অথবা সত্য নয়, রাইট। এই যে অসত্য বলতো সত্য নয় অথবা নেই সত্য, এটাকে বলা হয় নয় তৎপুরুষ সমাস। এটা কি কখন থার্ড পার্সন বুঝেছে কোনো কিছু, বোঝায় নাই। যদি থার্ড পার্সন বুঝেতো তা সেটা কী হয়ে যেত, নয় বহুব্রী সমাস। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই জানাবা, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের উপতৎপুরুষ সমাস গেল এক কথা প্রকাশ যদি থাকে। নয় তৎপুরুষ সমাস মানে হচ্ছে নাই নেই নয় থাকবে, নাই নেই নয় থাকবে, না বলতে সেটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। ওকে, তাহলে তৎপুরুষ সমাসটা আমাদের পুরো শেষ হলো। আমরা একবার রিভাইজ দিচ্ছি, এটা খেয়াল করো। তৎপুরুষ সমাসটা হলো দ্বিতীয় তৎপুরুষ হলো যদি কেরে থাকে এবং বেপিয়া থাকে দ্বিতীয়া, আর তৃতীয় হলো দ্বারা দিয়ে কর্তৃ থাকবে এবং শেষে উন হিন শূন্য কম থাকবে, সেটা হবে তৃতীয়া। চতুর্থ হচ্ছে কেরে জন্য নিমিত্ত থাকবে, আর পঞ্চমী এটাকে চতুর্থী বলা হয় অপাদান না, হ্যাঁ পঞ্চমী হতে থেকে চেয়ে থাকবে, যে হতে থেকে চেয়ে থাকবে, এই পঞ্চমীটাকে বলা হয় অপাদান সমাস। কি সমাস? অপাদান সমাস, রাইট। স্কুল পলে স্কুল থেকে বলার। ষষ্ঠী হচ্ছে রয়ার থাকবে, যেমন ওলক ষষ্ঠী। ষষ্ঠীতে আরও একটু বিস্তারিত আছে, তোমরা শিটে আমি দিয়ে দেবো পিডিএফটা, শিটে তোমরা দেখে নেবা, শিটে সব জায়গাতে শিটটা দেখলে তারা বুঝতে পারবে। হ্যাঁ, আরও বিস্তারিত আরেকটু আছে, আরও ইন্টারেস্টিং এবং খুব সহজভাবে দেওয়া আছে, ঠিক আছে আমার শিটে। ষষ্ঠী গেল, আর অলুক ষষ্ঠী এসে যদি বিভক্তি লুপ্ত না হয় এবং অবশ্যই সেটা হচ্ছে কী হবে, অলুক ষষ্ঠী।
এরপর হচ্ছে যে সপ্তমী হচ্ছে এ অন্তস্থীয় তাকাতে সপ্তমী হবে, এবং শেষে কি থাকবে, যদি শেষে পূর্ব থাকে সেটা আগে চলে আসবে। ভূত পূর্ব, এটা হচ্ছে পূর্বে ভূত, পূর্বে এ আছে না, হ্যাঁ সপ্তমী, পূর্বে ভূত হবে। আর উহব তৎপুরুষ হচ্ছে এক কথায় প্রকাশ হবে, আর নয় তৎপুরুষ হচ্ছে যে নাই নেই নয় থাকবে এবং না বোধক বুঝাবে। আশা করি তোমরা তৎপুরুষ সমাস, আমরা এরই মাঝে আমাদের তৎপুরুষ সমাসটাও শেষ হয়ে গেল। ঠিক আছে, এর মাঝে আমাদের কি হয়েছে, তৎপুরুষ সমাসও শেষ। আস্তে আস্তে করে তোমরা একটা কাজ করবা, আস্তে আস্তে করে যে সমাজটা শেষ করবা, এই সমাজের যত উদাহরণ আছে এই উদাহরণগুলো সলভ করবা। আমি ওইভাবে দিয়ে দিছি আলাদা করে, যেমন দ্বন্দ্ব সমাসের উদাহরণ আলাদা দিছি অনুশীলনের ভিতরে দেখবা, শীটের ভিতরে। তারপরে হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ আলাদা, দীর্ঘ সমাসের উদাহরণ আলাদা করবা, তারপরে কর্মদ্বয় আলাদা শীট করবা, তৎপুরুষের আলাদা উদাহরণ, সবগুলো উদাহরণ আলাদা আলাদা শেষ করার পরে তারপরে একসাথে শেষ করবা। আগে আলাদা আলাদা শেষ করার পর যখন একটা ভিতরে কনসেপ্ট আসবে ভিতরে যা পারবা, তখন একসাথে সবগুলো উদাহরণ প্র্যাকটিস করবা। ঠিক আছে, আর যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার জন্য উপকার হবে। আমাদের কহি গেল, হ্যাঁ, দ্বন্দ্ব, বহুব্রীহি, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ শেষ, বাকি আছে অব্যয়ভাব সমাস। কি বাকি আছে? অব্যয়ভাব সমাস। ওকে, অব্যয়ভাব সমাসটা তাহলে কি? অব্যয়ভাব সমাস আমি বলছি একবার, আবার বলছি, অব্যয়ভাব সমাসটা হচ্ছে উপসর্গের সাথে সম্পর্ক। উপকূল, উপনদী, উপসাগর, তারপরে হচ্ছে যে এই যদি এরকম থাকে, উপসর্গের সাথে সম্পর্ক থাকে, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস হবে। কী সমাস হবে বলো তো? অব্যয়ভাব সমাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা অব্যয়ভাব সমাসটা। অধিকাংশ সময় তোমরা দেখবা উপনদী, তারপরে হচ্ছে প্রতিকূল, তারপরে হচ্ছে যে এরকম যদি থাকে পরিণাম, এরকম সরি পরিণাম হবে না, এগুলো হচ্ছে উপসর্গ, অব্যয়ভাব সমাস। হ্যাঁ, এই সমাস ছয়টার বাহিরেও আরও কয়েকটা জিনিস আছে, সেটা কি জানো? একটা হচ্ছে নিত্য সমাস। কী হবে? নিত্য সমাস। এই ছয়টির বাহিরেও আরও আছে নিত্য সমাস। নিত্য সমাসটা কি জানো? নিত্য সমাস হচ্ছে কখনো, নিত্য সমাসটা হলো কখনো ব্যাস বাক্য হবে না। যে সমাসে কখনো ব্যাস বাক্য বা সেটাকে নিত্য সমাস বলে। কী বলা বলো তো? নিত্য সমাস বলে। ঠিক আছে, যেমন নিত্য সমাস আমরা বলছি, সেটা কি? নিত্য সমাস ব্যাস বাক্য হবে না, তবে নিত্য সমাস চিনবা কীভাবে? শেষে অন্তর অথবা মাত্র থাকবে। কি থাকবে? মাত্র। শেষে কি থাকবে? অন্তর এবং মাত্র থাকবে। যেমন যুগান্তর, শেষে অন্তর আছে। যেমন কেবল মাত্র, চাহিবা মাত্র, শেষে মাত্র আছে। হ্যাঁ, তারপর দেশ মাত্র, যুগান্তর, গৃহান্তর, যা আছে এরকম। যুগান্তর অন্য গৃহান্তর অন্য গৃহ, যুগান্তর অন্য যুগ, তারপরে চাহিদা মাত্র, এরকম যা আছে শেষে মাত্র এবং অন্ত থাকলে সেটা কী হয়ে যাবে? নিত্য সমাস। কী হয়ে যাবে বলতো? নিত্য সমাস হবে। কী সমাস? নিত্য সমাস। এছাড়া অতিরিক্ত আছে যেগুলো, মানে নিত্য সমাসের, মানে এই নিয়মের বাহিরেও যেগুলো আছে, এগুলো কি কি? কাপুরুষ, কবিরাজ, 92, তারপরে হচ্ছে যে আমরা, আমি তুমি আমরা, ওরা হচ্ছে যে আমি তুমি সে, আর আছে তুমি আমিও সে, দুই জিনিস। আমি তুমি সে আমরা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, আর যদি বলে তুমি আমিও সে, তাহলে সেটা হচ্ছে কি? নিত্য সমাস। কি সমাস? নিত্য সমাস। আমরা। ঠিক আছে, তারপরে কাপুরুষ, কবিরাজ, 92, আমরা, তারপরে কালসাপ, এই কটা মুখস্থ রাখবা। এই কয়েকটা শব্দ মুখস্থ রাখবা। আবার বলছি, কাপুরুষ, কবিরাজ, 92, আমরা, কালসাপ, এর বাহিরে যা আছে সেগুলো শেষে কি থাকবে? অন্তর এবং মাত্র থাকবে। অন্তর এবং মাত্র, তার নাম নিত্য সমাস। বাস, এর মাঝে আমাদের নিত্য সমাসটাও শেষ হয়ে গেল। নিত্য সমাস শেষ। আচ্ছা, আর অতিরিক্ত কোনো কিছু আছে? হ্যাঁ আছে, এটা কি? প্রাদি সমাস। তো প্রাদি সমাসটা কি? যদি পরি, পরি, অনু থাকবে, পরিণাম, অনুতাপ, প্রণাম, পরিণাম, অনুতাপ, অথবা যাই হোক পরি, অনুতাপ, প্র দিয়া শুরু, পরি দিয়া শুরু, অনু দিয়া শুরু, যদি এরকম হয় পরি, অনু যেগুলো থাকে, তাহলে সেটা প্রাদি সমাস। কি সমাস বলো তো? প্রাদি সমাস। কি সমাস? প্রাদি সমাস। পরি, অনু থাকলে সেটা কি হয়ে যাবে?
প্রাদি সমাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, থাকলেই হবে না, থাকতে হবে এবং শেষে থাকবে প্রত্যয়, থাকবে কি থাকবে? প্রত্যয়। ঠিক আছে, শেষে কি থাকতে হবে? প্রত্যয়জনিত থাকতে হবে, শেষে সাথে প্রত্যয়জনিত শব্দ থাকতে হবে। ঠিক আছে, শেষে প্রত্যয়জনিত শব্দ থাকতে হবে এবং শুরুতে যদি প্র, পরি, অনু থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? প্রাদি সমাস। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, প্রাদি সমাসও শেষ, দ্বিতীয় সমাসও শেষ। এরই মাঝে আমাদের শেষ হয়ে গেল মোটামুটি সমাসের বিশাল এক আলোচনা, এক যা শুরু থেকে শেষ পর্যন্ত যদি একবার ভালো করে বারবার দেখো, দেখার পর যদি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের আর কিছু লাগবে না, সমাজটা পুরোটা তুমি শেষ করতে পারবা। ঠিক আছে, সুতরাং কোনো প্যারা নাই, শুধু রিল্যাক্সে শুধু পড়াশোনা করো, তোমরা প্রত্যেকে পারবা আমি আশা করি। হ্যাঁ।